অশান্ত পাহাড়, খাগড়াছড়িতে রাতভর গোলাগুলিতে নিহত ৩, রাঙামাটিতে একজনের মৃত্যু। আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীর স্বীকারোক্তি, ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে অনেকেই। ১৫ বছরে সংখ্যালঘুদের উপর হামলার বিচার হয়নি বললেন তারেক রহমান, তদন্ত কমিশন গঠনের আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, আপনাদের সাথে আছি আমি লুবনা রহমান। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21sheETV চ্যানেলে। খাগড়াছড়ির দীঘিনালায় সংঘর্ষের জের ধরে রাতভর জেলা সদরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ৩ জন নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে রাঙামাটিতে প্রতিবাদ মিছিল, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নিহত হয়েছে একজন। খাগড়াছড়ি প্রতিনিধি চিং মে প্রু ও রাঙামাটির প্রতিনিধি ছত্রং চাকমার পাঠানো তথ্য ও ছবিতে টেক্সট রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি জেলার দীঘিনালার পাহাড়ি ও বাঙালির সংঘর্ষ হয়। এর জেরে রাতভর জেলা সদরে গোলাগুলি হয়। এতে ৩ জন নিহত হয়, আহত হয় অন্তত ১৫ জন। এর মধ্যে ধনঞ্জয় চাকমা দীঘিনালার সংঘর্ষে মারা যান। অপর দুজনকে আহত অবস্থায় রাতে খাগড়াছড়ি সদর থেকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ১২ জন মতো চিকিৎসা নিয়েছিল, এর মধ্যে ৩ জন এখানে এসে মারা গেছেন। বর্তমানে ৯ জন চিকিৎসাধীন আছেন, ৪ জনকে রেফার করা হয়েছিল, ওনার চিরঙে আছেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, বুধবার মামুন নামের একজনকে চুরির অভিযোগে মারধর ও পরে তার মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। বাড়িঘর ও দোকানপাটে আগুন দেওয়া হয়। আমরা ঘটনা ঘটছে, আমাদের লোক লয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তারপর আমরা কি করছে ওদেরকে উদ্ধার করতে গেছি। বেশি আহত হয়ে গেছে। এদেরকে তো মানে গণকবরের লাশ যেভাবে গাড়িতে তুলে ছুঁড়ে ওভাবে তুলছে আমাদেরকে। এদিকে খাগড়াছড়ির দীঘিনালায় ২ পক্ষের সংঘর্ষের উত্তেজনা রাঙামাটিতেও ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের কয়েকটি স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেয়ার পর একজন মারা যায় বলে জানিয়েছেন চিকিৎসক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খাগড়াছড়ি ও রাঙামাটি শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে ৩ পার্বত্য জেলার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, ১৮ সেপ্টেম্বর একজনকে গণপিটুনি ও পরবর্তী সময় তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলমান হামলা, আক্রমণ ও প্রাণহানির ঘটনায় সরকার দুঃখিত ও ব্যথিত। সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য ৩ জেলায় বসবাসকারী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। বার্তায় বলা হয়েছে, সহিংসতার সঙ্গে সম্পৃক্ত সব ঘটনার সুষ্ঠু তদন্ত আর দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে শক্তিশালী তদন্ত কমিটি শিগগিরই গঠন করা হবে। আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ৬ শিক্ষার্থী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। মাহতাব মিনহাজের প্রতিবেদন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ৬ শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে তাদের হাজির করা হয় সিএমএম আদালতে। হত্যায় জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তারা দোষ স্বীকার করবেন মর্মে
বিজ্ঞ আদালতে তারা সম্মত হয়েছেন এবং বিজ্ঞ আদালতে আমরা সবাই শুনানি প্রাককালে বিজ্ঞ আদালত নিজে বলেছেন এরা 160 করবেন, এই জন্য তাদের রিমান্ডে কোনো প্রয়োজনীয়তা নাই। আমরা সেক্ষেত্রে বলেছি আমরা নিঃস্বার্থে মানবিক কারণে মানবতার সেবার জন্য এবং দেশের এই আইন শৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে সেই জন্য আমরা আইনজীবীরা একত্রতা ঘোষণা করছি। বুধবার রাতে ফজলুল হক হলের শিক্ষার্থীরা চোর সন্দেহে তোফাজ্জলকে মারধর করে, পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে অধিকাংশ শিক্ষক শিক্ষার্থী। তারা বলছেন চলমান ধারার রাজনীতি শিক্ষার্থীদের জন্য কোনো কল্যাণ বয়ে আনছে না। ক্যাম্পাস রাজনীতি মুক্ত থাকলেও মুক্ত বুদ্ধি ও স্বাধীন চিন্তা বিকাশ যেন বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে সজাগ থাকার কথাও বলছেন তারা। বিস্তারিত নাহিদ সিরাজি নিমির প্রতিবেদনে। দীর্ঘদিনের একটা দাবি ছিল যে আমাদের ক্যাম্পাসটা হবে ছাত্র রাজনীতি মুক্ত। দলীয় যে রাজনীতি এটা থাকার কোনো প্রয়োজনই নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা বলছেন রাজনৈতিক দলগুলোর প্রভাব ছিল হলের সিট পাওয়ার ক্ষেত্রেও। প্রায় সময় জোর করেই জড়াতে হতো রাজনীতিতে, কিন্তু এখন তা বন্ধ হবে। আমাদের সিট তারা দখল করে সেই সিট আবার আমাদেরকে দিয়ে আমাদের মাধ্যমে তাদের রাজনীতির বিভিন্ন বাস্তবায়ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে। আমরা যতদিন ক্যাম্পাসে আছি আমরা নিজেরা সর্বোচ্চ চেষ্টা করবো যেন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ক্যাম্পাসে আবার চালু না হয়। ক্যাম্পাসের ভিতরে হচ্ছে কোনো ধরনের রাজনীতি থাকতে পারবে না। শিক্ষকদের অনেকেই বলছেন এ সিদ্ধান্তের সাথে তারাও একমত। এটা একটা অভিভাবকদের প্রত্যাশা, অনেক সাধারণ ছাত্রদেরও এটা প্রত্যাশা ছিল। অনেকেই চাচ্ছিল যে অন্ততপক্ষে এই পরিস্থিতিতে আমরা যদি নিষিদ্ধ রাখতে পারি কয়েকদিন। ডিসিশন যেটা নেওয়া হয়েছে এটা যেন শুধু ডিসিশন নেওয়াতেই থেমে না থাকি, আমাদের ওভারটাইম একটু দেখতে হবে। ছাত্র সংগঠন যারা আছে তারাও কিন্তু বুঝতে চেষ্টা করছে যে সাধারণ ছাত্ররা কী চায়। যদিও শিক্ষকদের কেউ কেউ মনে করছেন খুব বেশি সময়ের জন্য ক্যাম্পাসে রাজনীতি বন্ধ থাকলে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি করবে। আমি ব্যক্তিগতভাবে রাজনীতি নিষিদ্ধের পক্ষে নই, কারণ দেশের গণতান্ত্রিক চর্চার জন্য রাজনীতির প্রয়োজন রয়েছে। ক্যাম্পাসের রাজনীতিকে বাহির থেকে নিয়ন্ত্রণ করবার যে প্রবণতাটা আমরা লক্ষ্য করেছি বিগত সময়ে, তার একটি পরিবর্তন দরকার। ক্যাম্পাস থেকে রাজনৈতিক দলের প্রভাব সরে গেলে শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও সুশৃঙ্খল হবে বলে মনে করছেন তারা। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় 8 শিক্ষার্থীর নাম উল্লেখ করে থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে মিছিল করেছে শিক্ষার্থীরা। এদিকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উপাচার্য। সাভার প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার মধ্যরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা করা হয় শামীম মোল্লাকে। এ ঘটনায় শুক্রবার সাভার থানায় মামলা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহীন। মামলায় আসামি করা হয়েছে সরকার ও রাজনীতি বিভাগের 46তম ব্যাচের শিক্ষার্থী রাজন মিয়া, একই বিভাগের 45তম ব্যাচের রাজু আহমেদ, ইংরেজি বিভাগের 50তম ব্যাচের মাহমুদুল হাসান রায়হান, একই বিভাগের 49তম ব্যাচের হামিদুল্লাহ সালমান, ইতিহাস বিভাগের 44তম ব্যাচের জুবায়ের আহমেদ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের 49তম ব্যাচের আতিকুজ্জামান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 47তম ব্যাচের সোহাগ মিয়া এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের 49তম ব্যাচের আহসান লাবিব সহ অজ্ঞাতনামা আরও 20 থেকে 25 জনকে। প্রক্টর জানান, মামলা ছাড়াও তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আরও যারা দায়ী আছেন, এর সাথে সম্পৃক্ত আছেন, তাদেরকে খুঁজে বের করার জন্য একটি অধিকতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকালে এ ঘটনায় হাবিবুন নবী নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই প্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি 8 জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করিয়াছে। এদিকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। পরে তারা ভিসির বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেয়। এ সময় অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে উপাচার্য বলেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপাচার্য হিসাবে আমার সর্বোচ্চ যেই
সুযোগটি রয়েছে আইন প্রতিষ্ঠা করার, শৃঙ্খলা ফিরিয়ে আনার, আমি সেটা ব্যবহার করেছি। এবং এখানে আমি দেখার চেষ্টা করিনি কার পরিচয় কি, এবং কোনোদিন দেখা হবেও না। তদন্ত কমিটি আমি আশা করব অতি দ্রুত দোষীদের চিহ্নিত করবার যে প্রক্রিয়া আছে সেটাই যাবে। মামলায় আসামি করা ৮ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। গত ১৫ বছরে সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতনের কোনো বিচার হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তদন্ত কমিশন গঠন করে সকল সংখ্যালঘুদের উপর এসব ঘটনার বিচারের আহ্বান জানিয়েছেন তিনি। ওমর ফাহিমের রিপোর্ট। জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ সদস্যদের সঙ্গে মতবিনিময়। ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের সকলকেও জানাই আন্তরিক শুভেচ্ছা। সভায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেন। আমরা আপনাদের কাছে থেকে সুরক্ষিত থাকতে চাই এবং বেঁচে থাকতে চাই। এ সময় সংখ্যালঘুদের ওপর হামলা নির্যাতনের নিন্দা জানিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রতি জোর দেন তারেক রহমান। 2012 সালে রামু বৌদ্ধ মন্দিরের হামলা বলি আমরা যদি, অথবা 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হামলা সহ দেশের কোথাও কোনো একটা হামলারও কিন্তু বিচার হলো না। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, বাংলাদেশের প্রতিটি নাগরিকের একমাত্র গর্বিত পরিচয়, আমরা সকলে বাংলাদেশ। অনুষ্ঠানে ৫ আগস্টের পর ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার বিষয়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিবর্তনের ফলে যেটুকু ঘটেছে সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক, সেটা কোনো সাম্প্রদায়িক নয়। সভায় ধর্মবর্ণ নির্বিশেষে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। এই বাংলাদেশের কল্যাণ ফ্রন্টকে। ওমর ফাহিম, ২১ টেলিভিশন, ঢাকা। ফের চালু হলো কাজীপাড়া মেট্রো রেল স্টেশন। আজ থেকে শুক্রবার ছুটির দিনেও চলছে মেট্রো রেল। স্বস্তিকর এই যানে চলাচল করতে পেরে খুশি যাত্রীরা। সুমন রায়হানের ক্যামেরায় সুমাইয়া খানের রিপোর্ট। এই যে কাজীপাড়া মেট্রো রেল স্টেশন। এই স্টেশনটি আন্দোলনের সময় আগুন লাগার ঘটনায় বন্ধ হয়ে গিয়েছিল। তৎকালীন সরকার বলেছিল স্টেশনটি চালু হতে ১ বছর সময় লাগবে, কিন্তু মাত্র ২ মাসের মাথায় স্টেশনটি আজ চালু হয়েছে। যানবাহনের ভোগান্তি থেকে মুক্তি পেতে সাপ্তাহিক ছুটির দিনেও মেট্রো রেল চলার দাবি ছিল বহুদিনের। সেই অপেক্ষা শেষ হলো। যারা এতদিন কাজীপাড়া থাকতো তারা শেওড়াপাড়া গিয়ে দেন মেট্রোতে ওঠা লাগতো, বাট এখন এটা ওপেন হওয়াতে আমাদের ভোগান্তিটা কম হইতেছে। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে তো অনেক কষ্ট হয়েছে সবার। এতটাই আনন্দ হচ্ছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সপ্তাহে ৭ দিনই মেট্রো রেল চলায় খুশি যাত্রীরা। গুড নিউজ দিয়ে খুললো যে ফ্রাইডে আমরা ঘুরতে যেতে পারবো। ফ্রাইডে থেকে চালু হয়েছে, এটা আরো ভালো লাগছে। আসলে বিকালবেলা আমরা ঘুরতে যাই, বেড়াতে যেখানে যাই, এই সুযোগটা পাই, খুব ভালো লাগলো। সকাল ৬টা বা ৭টা থেকে যদি দেওয়া হয় আমাদের স্কুল কলেজের জন্য অনেক ভালো হয়। দ্রুত সময়ের মধ্যে মিরপুর ১০ মেট্রো রেল স্টেশন চালু করতে কাজ করা হচ্ছে বলেও জানায় মেট্রো রেল কর্তৃপক্ষ। তো অ্যাসেসমেন্ট চলছে, অ্যাসেসমেন্ট শেষ হওয়ার পরে আমাদের তো জিনিসগুলো প্রকিউর করতে হবে, রিপ্লেস করতে হবে, কোথাও রিকনস্ট্রাক্ট করতে হবে, সেই জন্য যে যৌক্তিক যে সময়টা লাগে। মেট্রো রেল কমিয়েছে যাতায়াতে ভোগান্তি, বাঁচিয়েছে সময়। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা। সুনামগঞ্জে ছাত্র জনতার বিক্ষোভে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে তাকে সুনামগঞ্জের ভারপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালতে তোলা হয়। আইনজীবীরা মান্নানের পক্ষে জামিন চাইলে আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে গতরাতে শান্তিগঞ্জের নিজ বাসা থেকে সাবেক পরিকল্পনা মন্ত্রীকে গ্রেফতার করা হয়। পরে সুনামগঞ্জ সদর থানায় পুলিশ হেফাজতে রাখা হয় তাকে। গেল ৪ আগস্ট সুনামগঞ্জের ছাত্র জনতার বিক্ষোভে হামলার মামলায় এজাহারভুক্ত আসামি এম এ মান্নান। সপ্তাহের ব্যবধানে সবজি ও মুরগির বাজার কিছুটা চড়া। প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এদিকে সরবরাহ বাড়লেও আগের দামই বিক্রি হচ্ছে ইলিশ। বিস্তারিত মালিহা ইসলামের রিপোর্টে।
এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 10 টাকা। তবে আগের দামে বিক্রি হচ্ছে দেশি মুরগি। ডিমের বাজারও বাড়তি। বিক্রেতারা বলছেন বন্যায় মুরগির খামারের ব্যাপক ক্ষতি হয়েছে। ব্রয়লার 170-65 ছিল, আজকে সপ্তাহে 180 টাকা চলতেছে। গরু খাসির মাংসের বাজারে কমেছে ক্রেতা। এই সপ্তাহে আপনার এই দামই আছে, মানে বেচাকেনি কম, আর মানুষ সেরকম গোস্ত খায় না। এই সপ্তাহে বেড়েছে সব ধরনের সবজির দামও। 60 থেকে 70 টাকার নিচে সবজি নেই। পটল, বরবটি, শসার কেজি 85 থেকে 100 টাকা। শসার দাম অতিরিক্ত বাড়ছে। গত সপ্তাহে শসা বেচছি 40 টাকা 50 টাকা, আজকে আমাদের শসার কেজি 80 টাকা। অন্যান্য সবজি 60 টাকার নিচে কোনো সবজি নাই। কাঁচামরিচ কিনছি 3 দিন আগে 90 টাকা, আজকে কিনতেছি 160 টাকা। স্বস্তি যেরকম আসার কথা ছিল ওরকম আসেনি, এখনো আসেনি। আলুর দাম অপরিবর্তিত থাকলেও কেজিতে 2 টাকা কমেছে পেঁয়াজের দাম। ডিসেম্বর মাস পর্যন্ত এই দামই থাকবে, কারণ ডিসেম্বর মাসে হচ্ছে কাঁচা পেঁয়াজের সিজন যেটা বলে, তখন যদি আসে তখন দামটা কমে যাবে। ইলিশের সরবরাহ বাড়লেও দাম সাধারণের নাগালের বাইরে। এখনো এরকম সন্তুষ্ট হওয়ার কিছু লক্ষণ নাই। স্বাভাবিক একটা নর্মালি মাছ 400-500 টাকা কেজি। ইলিশ যেহেতু প্রাকৃতিকভাবে আমাদের দেশে উৎপাদন হয়, এটি আরও কম মূল্যে আমাদের পাওয়া উচিত। আগের দামেই বিক্রি হচ্ছে অন্যান্য মাছ। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ, তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। অশান্ত পাহাড়, খাগড়াছড়িতে রাতভর গোলাগুলিতে নিহত 3, রাঙামাটিতে একজনের মৃত্যু। আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 শিক্ষার্থীর স্বীকারোক্তি, ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে অনেকেই। 15 বছরে সংখ্যালঘুদের উপর হামলার বিচার হয়নি বললেন তারেক রহমান, তদন্ত কমিশন গঠনের আহ্বান। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল 21-এর